আমার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। আমি হলাম যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী। আমি মূলত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে আসলে নিজেকে এই পথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর মূলত হলো যে আমি ডাকসু নিয়ে যেটা ভাবছি সেটা হলো যে যেহেতু ডাকসু হলো যে আমাদের প্রত্যেকের জন্য একটা স্বপ্নের মতো। কারণ এই ডাকসুর উপর ভিত্তি করে আসলে আমরা আমাদের ক্যাম্পাসে কীভাবে সাজাবো, কীভাবে আমরা আমাদের ক্যাম্পাসকে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করে তুলবো, আরও বেশি কীভাবে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে সুবিধা গ্রহণ করে ন্যায্য অধিকার নিয়ে সামনের দিকে আগাবে, নিজের ক্যারিয়ার গঠন করবে, সেই বিষয়ে আসলে নিজেদেরকে মনোনিবেশ করবে, নিজেদেরকে গড়ে তুলবে। তো আমি মনে করি যে এই ডাকসু থেকে আসলে আমরা সেই যোগ্য প্রতিনিধিদেরকে তুলে নিয়ে আসতে পারবো এবং এই ডাকসুর মাধ্যমে আসলে আমরা সামনের দিকে আসলে একটা নতুন অভ্যুত্থানের পর যেহেতু আমরা নয়া বন্দোবস্তের কথা বলছি, নয়া সংস্কারের কথা বলছি, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন স্বপ্নের কথা বলছি, তো সেই পথে আমরা হাঁটতে পারবো। তো মূলত এই জন্যই আমার এই ডাকসুর এই মাঠে নেমে আসা। পাশাপাশি আমি যে পদের থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছি তার মূল কারণটি হলো যে আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা দেখেছি বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। কিন্তু আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো যে প্রাচ্যের অক্সফোর্ড এবং আমরা এটাও বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো যে সবচেয়ে বেশি মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে নিজেদের স্থান গড়ে তোলে। তো এত কিছুর পরও দেখা যায় যে আমাদের বেকারত্বের হার কিছুতেই কমছে না। আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও আসলে নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন না, কোথায় যাব, আমরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়ি এবং দেখা যায় যে অথচ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে দক্ষ লোক খুঁজছে, দক্ষ জনশক্তি খুঁজছে, কিন্তু আমরা আমাদের যোগ্যতা বা আমাদের দিক নির্দেশনার অভাবে, দক্ষতার অভাবে মূলত দেখা যাচ্ছে সেই সকল প্রতিযোগিতার মঞ্চে গিয়ে আমরা নিজে থেকে পিছিয়ে পড়ছি। তো এটা একটা বিষয়, যে বিষয়টি নিয়ে আমার প্রথম মনে হয়েছে। আর যেহেতু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এই পদটি এইবারই ডাকসুতে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আমি মনে করি এই সম্পাদক পদের এই বিষয়টি নতুন যুক্ত করে সত্যিই একটা ডাকসু যে কর্মপরিকল্পনা আছে, তারা খুবই ভালো একটা কাজ করেছে। কারণ আমাদের আসলেই ক্যারিয়ার নিয়ে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে সচেতন করা এবং ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদেরকে কীভাবে দিক নির্দেশনা দেওয়া যায় এবং পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখান থেকে বের হয়ে যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে যাতে একাডেমিয়ার একটা সংযোগ স্থাপন করতে পারে, সেটা যাতে প্রশাসনকে অবগত করে এবং তাকে সেই কাজে সচেষ্ট এবং বাধ্য করার এই কাজে আসলে আমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ এবং আরও একটি বিষয় হলো যে আমাদের প্রচুর পরিমাণে হলো যে শিক্ষার্থীরা যখন দেখা যায় যে ইন্টার্ন করতে যাবে, কোথায় ইন্টার্ন করতে যাবে, ইন্টার্নের ক্ষেত্রে দেখা যায় যে সকলকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দিতে পারে না। তো অথচ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জব সেক্টরে ফাঁকা ভ্যাকেন্সি পড়ে আছে, তারাও খুঁজছে যোগ্য প্রার্থী। আবার এদিকে আমাদের শিক্ষার্থীরাও আসলে তথ্যের অভাবে এবং শুধুমাত্র জানাশোনার অভাবে এবং সংযোগ স্থাপনে কমিউনিকেশনের যে জায়গাটা, সেই জায়গাটায় সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আসলে অনেক জায়গা থেকে পিছিয়ে পড়ছে। তো আমি মনে করছি যে এই জায়গায় এসে আমরা অনেক কাজের সুযোগ হবে এবং আমি আমার কাজটা অনেক সুন্দর করে গোছাতে পারবো। কারণ আমার অনেকের এখান থেকে হায়ার স্টাডিজ করার স্বপ্ন আছে। যেমন আমি সম্প্রতি যেমন ইরাসমোডিস স্কলারশিপ দেওয়া হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে আপনার কিছু জায়গায় হলো যে তারা স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে তারা প্রাধান্য দিচ্ছে, সেটা হলো যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং এটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সমানভাবে অন্তর্ভুক্ত হয়েছে যে আপনি যদি এই বিষয়ে আপনি যদি বেশি এই কারিকুল ধরেন আপনি ডিবেটে কিংবা ধরেন আপনি যদি ভলেন্টিয়ারি ধরেন বর্ণার্থদেরকে সাহায্য করে, এই ধরনের কাজগুলোতে যদি কোনো সংস্থার সাথে বা কোনো এনজিও বা কোনো সার্টিফিকেট পান, এগুলো আবার দেশের বাইরে খুব গুরুত্বপূর্ণভাবে করা হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা প্রচুর কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে, কিন্তু তারা এত কিছু করার পরেও কিন্তু ওই ধরনের একাডেমিক হায়ার স্টাডিজ বা স্কলারশিপ পাওয়ার সময় যখন এই ধরনের বিষয়গুলো কাজে লাগে, তখন আসলে তারা আসলে ভালোবেসে কাজ করে, কিন্তু এটার সাথে যে তাদের একটা নথিপত্র যুক্ত করার বিষয় থাকে সে সম্পর্কে তারা অনেকটাই উদাসীন হয়ে পড়ে। তো এই বিষয়গুলো আমি এই বিষয়ে আসলে মনোনিবেশ করতে চাই। পাশাপাশি জব ফেয়ারের ব্যবস্থা করা, যাতে গ্র্যাজুয়েশন যারা ফ্যাকাল্টি ভিত্তিক যে গ্র্যাজুয়েশনের যে ফ্যাকাল্টি, সে যাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদের ইন্টার্ন করার যাতে সুযোগটা পায়, অন্তত 2-3 বছর তারা যাতে বিনা বেতনে না, বরং সম্মান তাদেরকে তাদের শ্রমের সম্মান জানিয়ে যাতে তাদেরকে ইন্টার্ন করার সুযোগ করে দেওয়া হয়, যাতে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আসলে আমি এই সম্পাদক পদটিকে বেছে নিয়েছি। আর আমাদের অনেকেরই আসলে আগামীতে হয়তো রাজনৈতিক কেরিয়ার হয়তো বা গড়ে উঠবে, তার কারণ হলো যে গণ অভ্যুত্থান বা ৭১, আমরা যদি দেখি প্রতিটা সংগ্রাম বা অভ্যুত্থান বা যে কোনো কিছুর পিছনে আসলে নারীদের অবদান এত বিশাল, কিন্তু আমরা নারীদেরকে যোগ্য জায়গাটা দিতে পারি না। আমরা প্রতিটা নারীদেরকে টোকেন হিসেবে ব্যবহার করছি। এবং আপনি যদি দেখেন বিগত 15 বছরে
আমরা অনেক নারী নেতৃত্ব পেয়েছি, পাশাপাশি আমি অনেক নারীদেরকেও দেখেছি যারা শুধুমাত্র টোকেন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই জন্য আমাদের রাজনীতির প্রতি এক ধরনের উদাসীন, এবং আমাদের এই রাজনীতির প্রতি উদাসীনতার কারণে অনেক সময় সমাজে আসলে দেখা যায় যে খারাপ মানে যারা আসলে যোগ্য না তাদেরকে ওই সব জায়গায় দেওয়া হয়, এবং তারা সেখানে গিয়ে তাদের নারীদের প্রতি যে সকল অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, নারীদেরকে নিয়ে যে কাজ করার যে প্রচুর সুবিধা মানে সুযোগ আছে, সেই সুযোগগুলোকে তারা ব্যবহার করতে পারে না তারা, এবং অপব্যবহার করে। তো এতে যেটা হয় সমাজের কাছে একটা মেসেজ যায় যে নারীরা আসলে রাজনীতির জন্য যোগ্য না। আমি মনে করি যে নারীরা রাজনীতির জন্য যথেষ্ট যোগ্য। এই মানে নেতৃত্ব দেয়া এবং সঠিক পথে পরিচালনা করে, এবং আপনি যদি একটা সঠিক মানুষ, সত্যিকার অর্থে একজন ভালো মানুষ এবং সত্যিকার অর্থে যদি একজন নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করেন, এবং সেই সাথে একটা মানে অনেক বড় একটা জনশক্তিকে সামনের দিকে কীভাবে এগিয়ে যেতে হবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থার জন্য কীভাবে আসলে একটা নতুন ব্যবস্থার দিকে হাঁটতে হবে, সেজন্য নারী যারা আসলে যোগ্য নেত্রী, যোগ্য নারী, যোগ্য নেতা, আমি নেত্রী বলবো, আমি নেতা বলতে পছন্দ করবো, যে সেই নেতারা যাতে এই রাজনীতির পথে এগিয়ে আসে। কারণ এর মাধ্যমে যেটা হবে যে তারা যখন তাদের পরিষদ থেকে ভালো ভালো কাজ করবে, তাদের পরিষদ থেকে তারা যখন আসলে তাদেরকে যোগ্য প্রমাণিত করবে, তখন আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতারও অনেক পরিবর্তন হবে। এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, এত ধরনের আসলে আমরা অপদস্থের শিকার হচ্ছে, এত কিছু হচ্ছে, তার কারণ হলো যে সেই পুরুষতান্ত্রিক সমাজে সেই গতানুগতিক চিন্তা, তারা মনে করে যে আসলে নারীরা হলো যে শুধুমাত্র টোকেন হিসেবে ব্যবহৃত হয়, এবং নেতাদের মানে চাটুকরিতা করে, এবং নেতাদের সাথে হলো যে তাদের মেলামেশাটাকেই তারা হলো যে মনে করছে যে এটাই হলো যে রাজনীতির মূল বিষয়। কিন্তু আসলে সেটা নয়। আমাদেরকে রাজনীতি করতে হবে, নারীদেরকে রাজনীতি করতে গেলে তাদেরকে নতুন নতুন কার্যক্রম, নতুন নতুন বাস্তবায়ন, নতুন নতুন দৃষ্টিভঙ্গি সামনে এনে তা বাস্তবায়ন করতে হবে, এবং একটা সুন্দর মানে কি বলবো উদাহরণ সৃষ্টি করতে হবে। তখনই তো আসলে আমাদের নারীরা এগিয়ে আসবে, এবং তখনই আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কাছে একটা নতুন ধরনের পরিবর্তন, আমরা তাদের মানসিকতা অনেক বড় একটা পরিবর্তন করবো। তো আমি অবশ্যই নারীদেরকে এই পথে আসার জন্য আহ্বান করব। আমার অবশ্যই নারী হিসাবে ডাকসুর পদটা আসলে সহজ না, এটা একদম, এটা জাতীয় নির্বাচন বলি বা ডাকসুর নির্বাচন। কারণ দেখা যায় যে নারীদেরকে যেভাবে আসলে ঘর থেকে বাইরে থাকতে হয়, এখনও তো আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ এবং একটা এমন মানে সমাজে মানে বসবাস করি যেখানে আমরা ঘর থেকে রাত 8টা কি 9টার পরে যদি বাসা থেকে বাইরে থাকি, পিতামাতা বাবা মাদের একটা টেনশন, চিন্তা কাজ করে, দুশ্চিন্তার মধ্যে তারা সময় কাটায়। কারণ একটা মেয়ে যখন বাইরে যায় তখন তাদের সাথে যৌন হয়রানি থেকে শুরু করে রেপের ধর্ষণের ঘটনা, এবং এমন দেখা যায় যে সাইবার বুলিং, এবং রাস্তাঘাটে যাওয়া আসা করার সময় অনেক ধরনের কটূক্তি শুনতে হচ্ছে। এটা আসলে কখনোই আমরা চাই না, যে এগুলো শুনতে চাই না আমরা। এখন আসলে আমাদের বাংলাদেশ এবং আমাদের সরকারেরই মানে ব্যর্থতা যে তারা এখনও নারীদেরকে সে সেফ জায়গাটা তৈরি করে দিতে পারেনি। তো এই জায়গা থেকে আসলে যখন এই প্রচারণার কাজে এতক্ষণ বাইরে থাকতে হচ্ছে, এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেখানে আমাদের ছেলেদের কাছে এক্সেস পাওয়া, এবং এখনও আমাদের অনেক ছেলেদের কাছে মনে হয় যে নারী এবং আমরা মানে নারী এবং পুরুষ মানে আলাদা, এবং তারা কথা বলতে গেলে অনেকটা বাধা, অনেকটা কি বলবো, একটা বাধা অনুভব করে আর কি। অনেক ছেলেরা দেখা যায় যে নারীদেরকে মনে করে যে মানে নারীদের থেকে দূরে থাকা, বা ওই যে একটা কালচার, স্কুলে আমরা সব ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, কথা বলতে গেলে আসলে একটা বাধা বা লজ্জা ওইটা কাটিয়ে উঠতে পারে না। তো দেখা যায় যে এটা ছেলেদের ক্ষেত্রেও অবশ্যই এটা সত্য যে নারীদের কাছে তারা ভোট চাইবে বা প্রচারণার ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যে আমাদের প্রচারণা চালানোর সময় যখন রাত হয়ে যায় বা কখনো কখনো অনেক দীর্ঘ সময় পার হয়ে যায়, পরিবার থেকে যে একটা চাপ, একটা মানে দুশ্চিন্তা কাজ করে, তারা যখন আমাদেরকে নিয়ে বারবার ফোন দেয়, এবং আমাদেরও তখন একটা ইতস্ত এবং বিব্রত পরিস্থিতির শিকার হতে হয়। এটা মূলত সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছি। আর পাশাপাশি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি, তখন অনেক ছেলে এবং অনেক বাইরে থেকে আসা পুরুষরাও অনেক সময় অনেক কটূক্তি করে যে নারীরা এখন মানে তারা অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা আসলে আমরা আশা করি না ক্যাম্পাসের মধ্যে। অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি হয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সংসদ গ্রুপগুলোতে আছে, অনেকে ফেক আইডি দিয়ে এই ধরনের কাজগুলো করছে। এটা কিন্তু মনোবল আরও ভেঙে ফেলে। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আসলে, যখন আমি একটা নারী হয়ে হাঁটছি, কথা বলছি, ভাই আপনার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি, এই ধরনের বিষয়গুলো আসলে অনেকে এখনও ভালো চোখে দেখতে পারে না, বা এগুলোকে ইতিবাচকভাবে তাদের দেখার এখনও দৃষ্টিভঙ্গ তৈরি হয়নি। এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমার কেরিয়ারের আসলে আমি সত্যিকার বলতে আমার খুব মানবাধিকার কর্মী, মানে মানুষের জন্য কাজ করার একটা ইচ্ছা সবসময় ছিল। আমি মানবাধিকার কর্মী হিসাবে আসলে নিজের জীবনটাকে গড়তে চেয়েছিলাম, এবং আমি চেয়েছিলাম আসলে মূলত আন্তর্জাতিকভাবে যে ধরনের সংগঠনগুলো কাজ করে তাদের সাথে কোলাবোরেট করার একটা ইচ্ছা ছিল। পাশাপাশি এটাও ইচ্ছা ছিল যে নিজ জায়গা থেকে আসলে কিভাবে মানুষের
অধিকারের জন্য কাজ করা যায়। এই এবং আমার যে আমার ক্যারিয়ারটা আসলে এখনও আমার ক্যারিয়ারটা মূলত এখনও পর্যন্ত মানবাধিকার কর্মী হিসেবেই রয়েছে। তার কারণ হলো যে আমি মনে করি যে অ্যাক্টিভিজম হলো এমন একটা জায়গা, যে জায়গা থেকে আপনি সবসময় সরকার এবং প্রশাসনকে চাপ প্রদান করতে পারবেন, সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন এবং আপনি তাকে একটা চাপের মাধ্যমে রেখে তাকে একটা সঠিক পথ দেখাতে পারবেন। কারণ আপনারা যখন এই পথ থেকে সরে আসবেন তখনই দেখা যাবে যে দুর্নীতি, লেজুর ভিত্তিকতা, অপসংস্কৃতি সবগুলো কিছু কিন্তু তারা দখল করে ফেলবে। তো আমি মনে করি মানবাধিকার কর্মী পারে যে তাদের মানুষের জন্য একদম নির্দলীয়ভাবে কথা বলা, কাজ করা এবং নির্দলীয়ভাবে আসলে সামনের দিকে মানুষের অধিকারকে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। তা আমি এটা মনে করছি। এটা আসলে এখনই বলতে পারছি না। অনেক সময় অনেকেই বলে যে আসলে সত্যি কথা বলতে গেলে আমি তো মানবাধিকার আমি মনে করি যে আমাদের প্রতিটা কাজই অ্যাকচুয়ালি একটা রাজনীতিরই অংশ। আমি এটা বিশ্বাস করি, কারণ আপনি প্রতিটা মুহূর্তে, একটা মানুষ প্রতিটা মুহূর্তে রাজনীতির ভিতরেই আছে। এই যে আমরা ডাকসু করছি, এটাও এক ধরনের, এটাও কিন্তু সাধারণ শিক্ষার্থী বলি বা দলীয় রাজনীতি বলি, সকল কিছুই রাজনীতি এবং একটা প্রতিটা মানুষই বেঁচে থাকার ভিতরেই রয়েছে রাজনীতি। তো আমি এখনও আসলে এক প্রকার রাজনীতিতে আছি, মানবাধিকার কর্মী হিসেবে যখন থাকবো তখন এক ধরনের রাজনীতির পথেই থাকবো। তার কারণ আমাকে সবসময় এমন কথাবার্তা বা এমন সমালোচনা করতে হতে পারে যেটা আসলে আমার জীবনের হুমকি হতে পারে বা আমার জন্য আসলে দেখা যাবে যে এটা অনেক পক্ষেরই ভালো লাগবে না। কারণ আমাদের কাজটা হলো সবসময় চাপ প্রয়োগ করা, চাপ প্রয়োগের মাধ্যমে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকে সঠিক পথে রাখার চেষ্টা। তো এই জায়গা থেকে আসলে সব কিছুই রাজনীতি। তো আসলে যেই রাজনীতির কথা আপনি বলছেন সেটা আসলে এখন ভেবে দেখা হয়নি। মূলত আমি মনে করছি যে মানবাধিকার কর্মী হিসাবে